নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাদের যেরকম শুরুতেই বলেছিলাম যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে নভেম্বর মাসে যে অ্যাবস্ট্রাক্ট লগ্নভিত্তিক আলোচনার একটা সেকেন্ড পার্ট বাকি রয়েছে, অর্থাৎ তুলা থেকে মিন পর্যন্ত সেই অংশটার আলোচনা করব। আলোচনা শুরুর একদম প্রাককালে আপনাদের আমি কতগুলো তথ্য বলে দিই। আপনারা যারা এক জিনিস একাধিকবার বিভিন্ন লোক প্রশ্ন করেন তাদের জন্য, তারা একবার শুনে নিন। আমি যে অনুষ্ঠানটা করছি সেটা লগ্ন ধরে বলা আছে, সেখানে রাশি ধরে বলা নেই। কারণ বহু মানুষ ফোন করেন, কেউ বলেন রাশি ধরে বলুন, লগ্ন ধরে কেন বলছেন, কেউ বলে লগ্ন ধরে বলুন, রাশি ধরে কেন বলছেন। এখন ব্যাপারটা হচ্ছে আমি কোনটা দেখে বলবো বা কোনটা দেখে অ্যাকচুয়াল বলা উচিত সেটা তো আমার উপর ডিপেন্ড করবে যে কেন আমি রাশি ধরে বলবো না। রাশি হচ্ছে, আপনারা পরিষ্কার বুঝে নিন, লগ্ন হচ্ছে আপনার যে প্রকৃতি আছে তার একটা কাছাকাছি জায়গায় আপনাকে রিপ্রেজেন্টেশন করবে। মনে করুন আপনার মিথুন লগ্ন, তাহলে আপনাকে একটা কাছাকাছি বুধের চরিত্রের সাথে আপনার একটা রিজেম্বলেন্স থাকবে। কাছাকাছি কথাটা এই কারণে বলার ব্যাপার আছে কারণ অন্যান্য প্ল্যানেটগুলো 12টা ঘরের মধ্যে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কোন গ্রহের বলবত্তা কতটা আছে বা কোনটা কম আছে তার উপরে সার্বিক আপনার চরিত্রটা ডিটারমাইন্ড হবে। যেরকম ধরুন আমরা যখন বলি যে এটা বর্ষাকাল চলছে, আমরা আমাদের এখানে পশ্চিমবঙ্গে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে বর্ষাকাল মানে জুন মাস থেকে অক্টোবর মাসের প্রথম 1-1.5 সপ্তাহ পর্যন্ত এটা সাস্টেইন করে। ওই বর্ষাকাল মানে কি ওই বর্ষাকালের প্রত্যেকটা দিন বৃষ্টি হয় তা কিন্তু নয়। দেখা যাবে যে যদি 4 মাস বর্ষাকাল স্টে করে তো 4 মাসে 120 দিনের মধ্যে দেখা যাবে যে হয়তো 70 দিন বা 75 দিন বা খুব বেশি হলে 80 দিন বৃষ্টি হয়েছে। বর্ষাকালের মধ্যেও কিন্তু প্রখর রৌদ্র উজ্জ্বল দিনও পাওয়া যায়, আবার একদম অবিরাম বৃষ্টিও পাওয়া যায়, দুটোই পাওয়া যায়। ঠিক সেরকমই আপনার আপনার লগ্ন যদি মনে করুন মিথুন হয়, উদাহরণস্বরূপ বলছি, তো তারপরে অন্যান্য গ্রহের প্রভাব কতটা তা সেগুলোকে ডিপেন্ড করে আপনার একটা সার্বিক ব্যক্তিত্ব বেরিয়ে আসে। সুতরাং কেউ যদি মনে করেন আমি বুধের জাতক তার কারণ আমার মিথুন লগ্ন, অনেকে বলেন আমার কুম্ভ রাশি তো আমি শনির জাতক বা জাতিকা, যাই হোক না কেন, সেটা কিন্তু বিচারটা হচ্ছে না। সমস্ত গ্রহেরই এফেক্ট আছে, শুধু চাঁদ পৃথিবীর কাছাকাছি আছে বলে আপনি সেটাকে ধরে নিচ্ছেন যে সেটাই আপনার একমাত্র এফেক্ট দেবে, সেটা তো তাহলে অন্যান্য গ্রহগুলোর থাকার সিগনিফিকেন্স কী রইল? মেজর প্ল্যানেটগুলো রয়েছে তাদের সিগনিফিকেন্স কী রইল? কিছুই তো রইল না। তার মানে সেটা একদম সঠিক বিচার নয়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লগ্ন তার মানে রিপ্রেজেন্ট করছে কি আপনার যে চরিত্র, অর্থাৎ আপনার যে প্রকৃতি নেচার, সেটার কাছাকাছি একটা জায়গা আপনাকে রিপ্রেজেন্ট করছে। আর রাশি মানে হচ্ছে যেটা আপনি নিজেকে অ্যাকচুয়ালি ভাবেন, মানে সেটা কিছুটা ভার্চুয়াল জায়গা আছে। মনে করুন দেখবেন ইয়াং ছেলেপেলে যারা আছে, একেবারে ছোট সবে অ্যাডোলেসেন্ট গ্রোথ কৈশোর জীবন পেয়েছে, তারা দেখবেন অনেক সময় বিভিন্ন নায়কের বা মেয়েরা বিভিন্ন নায়িকার মতন সাজে, সেটা তাদের বয়স, তারা সাজছে কিছুক্ষণের জন্য, কিন্তু তারা ওই নায়ক নায়িকার সাথে নিজের একটা রিজেম্বলেন্স করছে, অর্থাৎ একটা কাছাকাছি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মতন চুলের স্টাইল করছে, একটু জিম টিম করছে, একটু সেই রকম পোশাক আশাক করছে। এবার তাকে যেরকমই লাগুন না কেন তার কিন্তু মনের ভাবটা ওখানে রয়েছে। দেখবেন না যে একটা 35-40 বছর বয়স যখন হয়ে যাবে একটা মানুষ সেটা করলে সেটা খুব অ্যাভারেটিভ ব্যাপার আর কি। তখনও যদি সে সেটা করে, তার প্রফেশন যদি সেটা না থাকে তো তাহলে সেটা অ্যাভারেটিভ। কিন্তু এটা নর্মালি বাচ্চাদের মধ্যে হয়। তার মানে চন্দ্র রিপ্রেজেন্টস আমাদের একটা জুভেনাইল ফেজ। চন্দ্র মাতৃত্বের কারক, চন্দ্র ভীষণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী, কিন্তু চন্দ্রের মধ্যে ইমোশনাল পার্ট প্রচুর পরিমাণে রয়েছে। তো চন্দ্র আপনাকে অন্তত প্রাইমা ফেসি প্রাথমিকভাবে আপনাকে যে রিপ্রেজেন্টেশনটা দেবে সেটা আপনার অ্যাকচুয়াল প্রকৃতি নয়, সেটা আপনি যেটা নিজেকে মনে করছেন।
তা আপনি যেটা নিজেকে মনে করছেন সেটা হচ্ছে আপনার রাশি। মনে করুন আপনার ধনু রাশি, তার মানে ধনু রাশির যে গুণাবলী আছে সেই গুণাবলীর কিছুটা রিফ্লেকশন আপনার সার্বিক চরিত্রের মধ্যে থাকবে। ধনু রাশিতে দেখবেন একটা ধনুক থাকে, একটা বো অ্যারো থাকে এবং সেটা একদম উদ্ধত অবস্থায় থাকে। আজকে আলোচনা সেকেন্ড ফেজেই আলোচনা করব, সেটা হচ্ছে শুক্রের ধনু রাশিতে যাওয়া। আজকেই চেষ্টা করছি, যদি এটা হয়ে যায় তো সেই হিসাবে দেখবেন। তো ধনু রাশি মানে সে সদা জাগ্রত এবং সে ধর্মকে সাথে নিয়ে, অর্থাৎ ন্যায় জাস্টিসকে সাথে নিয়ে সে কিন্তু সমাজের রক্ষা করবে। সেই জন্য কালপুরুষের 9th হাউস তাকে দেওয়া আছে। সে নট অনলি প্রোটেক্টর, সে ন্যায় অন্যায়ের মাত্রাটাও তার মধ্যে সমানভাবে আছে। এবার কারুর যদি ধনু রাশি হয়, সে সেটাকে ভাববে তার মধ্যে আছে, কিছুটা রিফ্লেকশনও হবে, কিন্তু পুরোপুরি তার রিফ্লেকশন হবে না। এবার আপনি হয়তো আমাকে পাল্টা প্রশ্ন করবেন, আপনি তো এইমাত্র বললেন যে লগ্নও পুরোপুরি হবে না। হ্যাঁ, লগ্নও পুরোপুরি হবে না, কিন্তু পুরোপুরি না হলেও মনে করুন কারুর পিতা আছে কিন্তু তিনি মারা গেছেন, পিতা তো থাকতেই হবে, তো তিনি কোনো কারণে মারা গেছেন, তার মানে কি পিতা কোনো আইডেন্টিটি আর লাগবে না? সেখানে লেট ইউজ হবে, কিন্তু পিতা তো থাকবে অবশ্যই। কিন্তু মনে করুন যে আপনি হয়তো চিন্তা করছেন ঘুমিয়ে ঘুমিয়ে বা স্বপ্নে ভাবছেন আপনি কোনো বিরাট শিল্পপতি বা বিরাট কোনো লোকের সন্তান যদি হতেন তাহলে কি হতো। ওই যে চিন্তা করছেন সেইটা হচ্ছে রাশি। আর আপনার পিতা যেরকমই হন না কেন, তিনি জীবিত থাকুন বা না থাকুন, তিনি যদি জীবিত না থাকেন তার আপনি ডিরেক্ট ইফেক্টটা পাবেন না, কিন্তু তার আইডেন্টিটিটাকে তো আপনাকে বেয়ার করে চলতেই হবে, সেটা তো মুছবে না। তো সেইটা হচ্ছে অ্যাকচুয়াল আর ওটা হচ্ছে ভার্চুয়াল। সেই জন্য রাশি দেখে কি করা হয়, ডে বাই ডে, মানে আমি এই মুহূর্তে প্রোগ্রাম করছি, তো আমার ফুল কনসেন্ট্রেশন এই প্রোগ্রামটার উপরে আছে। তো আমাকে যদি আধ ঘন্টা পরের বিচার করতে বলা হয়, তাহলে আমি চন্দ্র থেকেই করব, কারণ আধ ঘন্টা আমার প্রোগ্রামটা চলবে, আমার টোটাল কনসেন্ট্রেশন এখানে আছে। কিন্তু আমাকে যদি বলা হয় যে এই মাসটা বা আগামী 15 দিন পরে কি ঘটতে যাবে, তাহলে কিন্তু আমি কখনোই চন্দ্র থেকে করব না, কারণ 15 দিন বাদে তো আমার মাইন্ডসেটটা আমার যে রাশি আছে তার সাথে কন্ট্রাডিক্ট করে একটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে থাকবে। তো সেই যে বিচারটা সেটা কোনোদিন নির্ভুল হয় না। বহু মানুষ প্রশ্ন করেছেন বলে অনেকটা অপ্রাসঙ্গিক কথা বললাম, কিন্তু এটা বলার দরকার ছিল, কারণ রোজ এক ধরনের প্রশ্ন আমাকে ফেস করতে হয়, ফোন করে জিজ্ঞাসা করে। আপনি হয়তো বলবেন তাহলে বই বা বিভিন্ন পেপারে এগুলো দেয় কেন? এগুলো দেয় কারণ ওটা ডেইলি রেজাল্ট থাকে। ডেইলি রেজাল্ট মানে একটা দিনের অ্যাক্টিভ সময়, মোটামুটি যদি দিনের 8টা থেকে রাত্রির 8টায় 12 ঘন্টা অ্যাক্টিভ পিরিয়ড ধরা হয়, সেই পিরিয়ডটা চন্দ্র ধরে করা যায়। যদিও যারা করছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি চন্দ্র ধরে করেন না, তাদের অনেকগুলো মেথড আছে, সেটা আপনাকে বলবে না অ্যাকচুয়ালি, কারণ সেটা টেকনিক্যাল পার্ট। একটা ডাক্তার যখন কারোর ট্রিটমেন্ট করবে, সে কি বলবে যে কীভাবে ট্রিটমেন্ট করলে? একটা লয়ার যখন আপনার কেস লড়বে, সে কি বলবে যে কীভাবে সে কেসের মেরিটটা তৈরি করছে? তো তার কিছু নিজস্ব গুপ্তবিদ্যে আছে, সেটা সেখানে অ্যাপ্লাই করবে, কিন্তু আপনাকে লিখবে যখন সেটা রাশি হিসাবে, আপনারা সেটাকেই লিটারেলি পড়ে। আমি বারবার একটা কথা আপনাদের অ্যাস্ট্রোলজির প্রোগ্রামে বলি যে মানে ইউ শুড রিড বিটুইন দ্য লাইনস। আপনারা এর তাৎপর্যটা বোঝার চেষ্টা করুন। যা সবসময় বলা হচ্ছে সেটা সবসময় সেটা নয়, তার ভিতরে একটা অন্য অন্তর্নিহিত অর্থ আছে। তো সেই অন্তর্নিহিত অর্থটা আপনাকে জানতে হবে, এবং তাহলেই আপনি জিনিসটা প্রপারলি বুঝতে পারবেন। আমি সেই কারণেই লগ্ন ধরে বলি, যাতে প্রথম কথা তো এটা অ্যাবস্ট্রাক্ট আলোচনা। এই আলোচনাটা মানে আমি কখনো করতাম না এর আগে। আমি অনেককে উদাহরণস্বরূপে বলি যে পৃথিবীতে যদি মনে করুন 800 কোটি লোক ইমিডিয়েট জীবিত থাকে, আর ভগবান যদি সমবন্টনে বন্টিত করে, অর্থাৎ বিভিন্ন রাশি লগ্নের লোকের মধ্যে যদি সমবন্টন থাকে, তার বন্টনে কোনোদিন উল্টোপাল্টা হয় না, উল্টোপাল্টাটা এখানে এসে হয়। তো এবার ফ্যাক্ট হচ্ছে তাহলে 12 দিয়ে ভাগ করে দিই, তাহলে নিয়ার অ্যাবাউট ওই 67 কোটি লোকের মতন এক একটা লগ্ন আছে, এক একটা রাশি আছে। তো সেটা নিয়ে আপনাকে চলতে হবে। তো এই 67 কোটি লোকের, মনে করুন আমি তুলা লগ্ন নিয়ে বলবো, তাহলে আমি যেটা বলবো 67 কোটি লোকের কোনো দিন একরকম ফল হতে পারে? আপনাদের একটা সামান্য নলেজ থেকে বলুন
যে মনে করুন কোনো পুরুষ দেখছেন, তাহলে আপনি কি আপনার বাবার মতন, বা আপনার বাবা কি তার দাদুর মতন, তার বাবার মতন ছিলেন, মানে আপনার দাদুর মতন, না আপনার ছেলে মেয়ে আপনার মতন হয়েছে? একটা পরিবারের মধ্যে এত ডিভিয়েট করে যাচ্ছে সমস্ত কিছুতে, যেটা আপনাদের মানে জেনেটিক্যাল পেডিগ্রি আছে সেখানে, আর সেখানে একটা লগ্ন ধরে বললে সেটা কোনোদিন এক হয়? আমরা একটা কাছাকাছি আনার চেষ্টা করি, একটা রিকনসিলিয়েশন করার চেষ্টা করি, সেখান থেকে যার যার লগ্নভিত্তিক ফলটা। সেই জন্য আমি 4টে প্যারামিটার বলি। প্রথম দেখবেন লগ্ন থেকে, অর্থাৎ আপনার যদি তুলা লগ্ন হয়, বর্তমান আমি গোচরটা নিয়েই তো বলছি, যে এই মুহূর্তে তুলা লগ্নের মধ্যে বুধ ঢুকে যাচ্ছে, রবি রয়েছে, মঙ্গল রয়েছে, দ্বিতীয় শুক্র রয়েছে, শুক্র ট্রানজিট করে যাবে 30 তারিখ, তো শুক্র চলে যাবে 3rd হাউসে, কেতু রয়েছে 8th হাউসে, রাহু রয়েছে, শনি এবং বৃহস্পতি 4th হাউসে রয়েছে, এবং প্রথম দিন চন্দ্র থাকবে সিংহ রাশিতে, তো একাদশে থাকবে। তার উপর বেস করে আমি একটা বলছি। এবার আপনারা যেটা করবেন সেটা আপনাদের লগ্ন দেখবেন, তারপরে রাশি থেকেও দেখবেন কোথায় আছে গ্রহগুলো, অর্থাৎ বর্তমানে গোচরের প্ল্যানেটগুলো কোথায় আছে। যে মনে করুন কোনো একজন ব্যক্তির তুলা লগ্ন, কর্কট রাশি, তাহলে কর্কট রাশির সাপেক্ষে শনি এখন, বৃহস্পতি এখন সপ্তমে রয়েছে, তো কি কাছাকাছি ফল দিতে পারে। বা আমি যখন কর্কট লগ্ন নিয়ে বলেছি, আপনি কাছাকাছি এই টার্মিনোলজিগুলো নিতে পারেন, সবটা নেবেন না, কতটা নেবেন বা নেবেন না সেটা আপনাকে নিজস্ব কিছুটা বিচার বুদ্ধি অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ অতটা ডিটেলড বলা এরকম একটা অনুষ্ঠানে সম্ভব নয় কখনো। নাম্বার 3, আপনি দেখবেন যে আপনার প্ল্যানেটগুলো থেকে সেই প্ল্যানেটগুলো বর্তমান গোচরে কোথায় রয়েছে। মনে করুন কারো 1972 সালে জন্ম, তো 1972 সালের যদি শুরুর দিকে জন্ম হয়, তো শনি রয়েছে বৃষ রাশিতে, তাহলে বৃষ থেকে এখন শনি কোথায় রয়েছে না মকর রাশিতে, তাহলে 9th হাউসে বসে রয়েছে। তো স্যাটার্ন থেকে স্যাটার্ন 9th হাউসে কি ফল দেয়? স্যাটার্নের ধর্মস্থানে স্যাটার্ন বসে রয়েছে, বা বেস হরোস্কোপের স্যাটার্ন থেকে বর্তমান স্যাটার্ন 5th হাউসে বসে রয়েছে, তো স্যাটার্নের ডেভেলপমেন্টের জায়গায় স্যাটার্ন বসে রয়েছে, তো সেটা কতটা ফল দেবে এরকমভাবে দেখতে হয়। 4 নম্বর হচ্ছে নবাংশটা দেখতে হয়, অর্থাৎ আপনার বেসিক নবাংশর সাপেক্ষে বর্তমান গোচর অবস্থাটা কীরকম রয়েছে। এই 4টে দেখে ইন্টারপ্রিটেশনটা করলে মোটামুটি একটা জায়গায় আসে, তাহলেও কিন্তু সেটা পুরোপুরি আসে না। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। আশা করি আপনাদের আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরও যদি কনফিউশন থাকে তো ফোন করবেন, অসুবিধে নেই, কিন্তু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আরও একটা আপনাদের কাছে অনুরোধ, যারা ফোন করেন চেষ্টা করবেন আমাকে একটু রাতের দিকে ফোন করা। দিনের বেলা আমি কিছু এমন কাজ করি যেখান থেকে কথা বলতে অসুবিধে হয়, তো রাতের দিকে ফোন করবেন। অলওয়েজ 8:30 9টার পরে ফোন করলে আমি অনেকটা কমফোর্টেবল থাকি ফর স্পিকিং। তো আলোচনা শুরু করার প্রাক্কালে আপনাদের বলবো যে একটু শেয়ার করতে, যাতে অধিকাংশ মানুষ দেখতে পায়, এবং প্রয়োজন মনে করলে আপনারা সাবস্ক্রাইব করতেও পারেন। তুলা লগ্ন থেকে ডিরেক্ট বলি, লগ্নের ওপরে বেশি গ্রহ থাকা কখনো ভালো নয়, সেটা গোচরেও ভালো নয়। আমি নভেম্বর মাসের জন্য কিন্তু বলছি, এটা বেশি গ্রহ থাকা কখনো ভালো নয়। তো শুক্র অ্যাকচুয়ালি ট্রানজিট হয়ে যাবে 30 তারিখ, তো 3rd হাউসে চলে যাবে। লগ্নপতি 3rd হাউসে থাকা খারাপ নয়, কারণ কালপুরুষের শুক্র এখানে আপনার লগ্নপতি এবং অষ্টমপতি, তো সে তৃতীয়ভাবে থাকবে। অষ্টমের অষ্টম তৃতীয় ভাবকে রিপ্রেজেন্ট করে, তো অ্যাকচুয়ালি এটা যথেষ্ট বলির স্থান। তৃতীয় ভাবকে আমরা নর্মালি ভিগিয়ার বা স্ট্রেংথ হিসাবে বিবেচনা করি, তো সেই জায়গা থেকে শুক্র এখানে অনেকটাই কমফোর্টেবল ফল দেবে। কিন্তু মঙ্গল যেহেতু লগ্নে থাকবে, মঙ্গল এখানে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি, মার্কেশ হয়ে লগ্নে বসে রয়েছে, সেটা কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে একটুখানি ডিস্টার্বিং সিচুয়েশন তৈরি করবে। আমি আপনাদের অনেকগুলো আলোচনায় অনেকবার ধরে বলেছি যে যাদের ব্লাড সুগারের প্রবলেম আছে, যাদের ক্রনিক প্রবলেম আছে, বা একটা ট্রেন্ডি প্রবলেম যাদের আছে, তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত প্রত্যেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। অ্যাজ ওয়েল অ্যাজ ব্লাড প্রেশারের যাদের প্রবলেম আছে, কারণ দীর্ঘদিন শনি চন্দ্রের নক্ষত্রে থাকবে, তো ব্লাডের তো একটা বড় অংশ জল, আমাদের শরীরের 90%ই জল, প্রোটোপ্লাজমে 90% জল, তো সেই হিসেবে জলের একটা তারতম্য ঘটবে। তো এবছর দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা কতটা এফেক্ট হচ্ছে, কারণ 7th হাউস অনেকটা এফেক্টেড আছে শনি থেকে, তো সেটা ওয়ান অফ দ্য কজেস যে বর্ষাটা অনেকটা লিঙ্গার হওয়া। যাই হোক,
তো সেই হিসেবে আপনারা এই দুটো জায়গায় একটু খেয়াল রাখবেন। লগ্নে মঙ্গলের অবস্থান কোনো জায়গায় মানে কোনো সময় ভালো নয়। তারপরে দ্বিতীয় কেতু রয়েছে, তো কথাবার্তা বলার সময় মাধুর্যতা রাখবেন, বিশেষ করে স্পাউসের সাথে কথাবার্তা বলার সময়ও কিন্তু চেষ্টা করবেন তার কথাবার্তার মধ্যে ধার এসে যাবে বা এমন কিছু বলবে যেগুলো একটু ডিফামেটিভ। এটা সংসারে একটু সাময়িক ট্রাবল তৈরি করে, কারণ মঙ্গলের 8th দৃষ্টি আছে রাহুর উপরে, তো সেটা কদাপি বেটার নয়, লং টার্মে বেটার ফল দেওয়ার নয়। এখানে থাকবে মোটামুটি ডিসেম্বরের 5 তারিখ, তো নভেম্বর মাসটা পুরো কভার করবে মঙ্গল এখানে। তো সেই হিসাবে আপনারা একটু শরীরের প্রতি যত্ন নেবেন, কথায় বলতে বলতে উত্তেজিত হয়ে যাবেন না, তাহলে কিন্তু মাথার দিকে ব্লাড প্রেশারটা একটু রেইজ করে যেতে পারে। যারা ট্রেন্ডি আছেন, 45 অনওয়ার্ডস এজ আছে, তারা কিন্তু অবশ্যই মেনটেন করবেন ইরেসপেক্টিভ অফ দশা, কারণ আপনার লগ্নের ওপরে শনির দৃষ্টিও আছে, 10th দৃষ্টি, এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি আছে। সেটা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি লগ্নে না আসছে, অর্থাৎ 20 আমাদের নভেম্বর, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু সাবধানতা বজায় রাখবেন। যদিও রবি বেরিয়ে যাবে, কিন্তু রবি বেরিয়ে গেলেই কেতুকে ফেস করবে, প্রথম সেটা 11th হাউসের লর্ড কেতুকে ফেস করবে, এবং সেই সময় একটু ট্রাবলসাম সময় আছে। মানে ধরুন নভেম্বর মাসের 16-17 তারিখ থেকে নভেম্বর মাসের 25-26 তারিখ পর্যন্ত, অ্যাকচুয়ালি 28 তারিখ পর্যন্ত, 12 ডিগ্রি ক্রস করা পর্যন্ত, সেই সময় 13 ডিগ্রি ক্রস করা পর্যন্ত একটু একটু গন্ডগোল আছে। তো সেটা বলে দেবো পরে যখন, কিন্তু অ্যাজ এ হোল টাকা পয়সা খরচের ক্ষেত্রে, টাকা পয়সার রিজার্ভের ক্ষেত্রে কিন্তু একটু কশাস হবে, না হলে প্রচুর পয়সা কড়ি কিন্তু হাত থেকে বার করে দেবে ভোগ্যপণ্যের জন্য, কারণ অনেক দিন বাদে প্ল্যানেটগুলো রিল্যাক্সড হচ্ছে। সেই রিল্যাক্সেশনের একটা ফল আপনারা কিন্তু পাবেন, এবং সবাই পাবে, সেটাকে উপভোগ করার চেষ্টা করবে। তো সেই দিক থেকে চেষ্টা করবেন পয়সা কিছু জমানোর, যাতে সেটা ভবিষ্যতে কাজে লাগে। নাম্বার 2 হচ্ছে চাকরির খুব ভালো যোগ আছে, বিদেশ থেকেও চাকরির যোগ আছে। 4 তারিখের পরে নভেম্বরের আপনি চাকরির ক্ষেত্রে যদি বিদেশে যাওয়ার সেরকম সুযোগ আসে, তো সেটা আপনি নিয়ে নেবেন। আমাকে 3জন মানুষ, আমি নাম লিখে রেখেছি, যদিও আমি নামটা বলছি না, ফোন করেছিলেন এই করোনার ব্যাপারে, যেটা এরাডিকেট করার কথা ছিল, কিন্তু সেই রকম জায়গায় একটু উল্টো ফল দিচ্ছে। এই ফলটা খুব ট্রানজিটারি ফল। আমি বারবার বলেছি যে খারাপ সময় যদি নিজেকে সংযত না রাখতে পারেন, সেই ফলের মূল্য সবাইকেই দিতে হবে। এবার আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, অন্যের করা ফলের মূল্য আমি কেন দেব? সবাইকেই সবার মূল্য দিতে হয়। সমাজে একটা নেক্সাস থাকে সবার সাথে সবার, কেউ বিচ্ছিন্ন নয়, এখানে কারোর বিচ্ছিন্নভাবে অবস্থান করা সম্ভব নয়। আমরা প্রত্যেকে একটা করে সোল, এবং প্রত্যেকটা সোল আরেকটা সোলের সাথে ইন্টার রিলেটেড আছে। খুব সাময়িকভাবে বোঝার চেষ্টা করুন। আমি সবাইকে বলেছিলাম যে 26 তারিখ পর্যন্ত কিন্তু প্রত্যেকে খুব রেস্ট্রিক্টেড থাকবেন। আমি খোঁজ নিয়েই বলছি, আজকে যখন রেকর্ড করছি এটা 27 তারিখ বিকেলবেলা, তা আমি খোঁজ নিয়েই বলছি এবং নিউজ পেপার দেখেই বলছি যে এর ফলে কিন্তু একটা ছোটোখাটো রেস্ট্রিকশন ইম্পোজড হতে পারে। কিন্তু আপনারা দেখবেন, যদি ফার্দারেন্স মানুষ যদি একটুখানি সচেতন হয়, অন্তত 3বার তো স্টাক ডাউন হচ্ছে, প্রথমবারে কোনো বোধই আসেনি, দ্বিতীয়বারেরটা না হলে হতো না এত বড় মাপের, তো দ্বিতীয়বারে হওয়ার পরেও একটা সেকশন অফ পিপলের মধ্যে কোনো বোধ তৈরি হয়নি। তারা কিন্তু মানে খুব ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই তারা লগুলোকে ব্রেক করেছে। অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলতে বলতে তারা হাঁপিয়ে গেছে, কিন্তু মানুষ তার কথা শোনেনি। ডক্টর এত প্রাণ দিয়েছে, কারোর কোনো মূল্য নেই। একটা ডক্টর হতে, একটা নার্স হতে, একটা মানুষকে, বিশেষ করে একটা ডক্টর হতে কত কষ্ট করতে হয় একটা মানুষকে। যে মানুষ এই আইন ভাঙে তাদের না একটা সেমিস্টারে বসাতে হয় অ্যাকচুয়ালি। একটু মুখস্থ করে লিখুন, কিন্তু লিখে পাশ করে দেখান, তখন বুঝতে পারবেন কত মানে অ্যাকচুয়ালি কত লেখাপড়া করলে একটা মানুষ একজন ডক্টর হতে পারে। তো মনে রাখবেন, ভারতবর্ষের যে মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সবার উপরে আছে না, যিনি প্রেসিডেন্ট, তো কোনো না কোনো দিন তো তিনিও মরে যেতে পারেন। অফিস হোল্ড করার সময়ও তার মৃত্যু ঘটতে পারে। মানে ডেথ ইজ অ্যান ন্যাচারাল ব্যাপার। সেই সময় যদি একজন ডক্টর লিখে না দেন, তাহলে সেটা ডিক্লেয়ার্ড হবে না। এত বড় ক্ষমতা একটা ডক্টরকে দেওয়া আছে, এটা পৃথিবীর কোনো প্রফেশনে দেওয়া নেই। সেই ডক্টররা এতবার করে আপনাদের বলেছিলেন
যে বাইরে না বেরোতে, কিন্তু কেউ, আমার কথা ছেড়ে দিন, আমি তো একজন ম্যান অফ স্ট্র, আমার কথার কি ভ্যালু আছে, বা কজন লোক আমার কথা শুনে, 2-3 হাজার 4 হাজার লোক, কি ভ্যালু আছে? পশ্চিমবঙ্গে 11 কোটি লোক থাকে, তো তার সাপেক্ষেই কি আছে? কোনো পার্সেন্টেজ আসবে না, কিন্তু ডক্টরদের কথা তো শোনে। অসুখ হলে তো তার কাছে যান, অ্যাস্ট্রোলজারের কাছে যান বা না যান, ডক্টরের কাছে তো যেতেই হবে। অন্তত জন্ম হওয়ার সময় গেছে বা মৃত্যুর পরে যেতে হবে, নাহলে তো আপনার যা ধর্ম অনুসারে রিচুয়ালস আছে সেখানে সেটা পারফর্মড হবে না, অর্থাৎ পড়াবে না বা কবর দেবে না, যেটাই হোক সেটা করবে না। এটা লিখিয়ে আনতে হবে যে মরাটা আপনি যেভাবে মরবেন সেটা ন্যাচারাল হয়েছে, এতটা ক্ষমতা তাকে দেওয়া আছে। তার কথা সে প্রাণ দিয়েছে, হাজারে হাজারে সারা পৃথিবীতে প্রাণ দিয়েছে তারা, স্বাস্থ্যকর্মী, নার্স, ড্রাইভার, যারা গাড়ি চালান, বিভিন্ন ভেহিকেল, কোনো মানুষের মধ্যে কোনো রিপারকেশনই নেই। মানুষ এখন এমন একটা জায়গায়, একটা সেকশন অফ পিপল চলে এসছে, আমার ঘরে তো সমস্যা হচ্ছে না, সুতরাং কি এসে যাচ্ছে, যে মরছে সে মরছে। মানে এত স্বার্থপর নেচার, মানে চূড়ান্ত অবক্ষয় মানুষের মধ্যে যদি না আসে, এত স্বার্থপর নেচার আসতে পারে না। আমি সবাইকে বলছি না, কিন্তু সেকশন অফ পিপলের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে গেছে, এবং এটা খুব ডিভাস্টেটিং নেচার। মানে মানুষ যখন খুব সমস্যার, মানে খুব বড় খাদের কিনারায় চলে যায় না, তখন এইরকম ধরনের চিন্তাভাবনা তার মধ্যে, সুইসাইডাল এগুলো হচ্ছে অ্যাটিটিউড। দয়া করে একটু চেষ্টা করুন, আর দেখবেন এটা ঠিক হয়ে যাবে, কারণ প্ল্যানেটগুলো যেহেতু বেটার পজিশনে আছে। করোনা যখন আপনারা কারোর নির্দেশ, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশকে অমান্য করে যখন ঘিরে ঠিক ঠিক করে রাস্তায় বেরিয়েছেন, তখন যেরকম অমান্য করেছেন কথা, তো তার কনসিকুয়েন্স তো ভুগতে হবে, এবং কনসিকুয়েন্সটা পরের দিন আসে না। আপনি আজকে যে এফেক্টটা দেখছেন, সেই এফেক্টটা 26 তারিখের মধ্যে ঘটা পাপের ফল, তো সেই ফল তো কিছুটা দিতেই হবে, পাপ যেরকম করেছে। এবার তাতে কি হয় বলুন তো, অনেক নিষ্পাপ লোকের সেখানে মূল্য দিতে হয়। যে লোকটা হয়তো সত্যি বেরোয়নি, কিন্তু তার বাড়ির কিছু অবাধ্য লোক আছে যারা বেরিয়েছেন, এবং বেরিয়ে তার গায়ে হয়তো তার ইমিউনিটি কম, তার গায়ে চলে এসছে, সেই লোকটা মূল্য দিচ্ছে। কন্টাগিউয়াস ডিজিজ না এটা। এটা যদি এরকম হতো যে কারুর হলো, সে একারই হলো, এটা ঠিক আছে, হয়তো তার ইমিউনিটি শক্ত, অন্যকে ছড়িয়ে দিল, ব্যাপারটা এসে। আচ্ছা, ফরেন যাওয়ার যোগ বেটার আছে 4 তারিখের পর, যদি সিচুয়েশন বেটার হয়। তবে আমার যতটুকু মনে হচ্ছে প্ল্যানেট পজিশন যেহেতু খুব স্লো আছে, একটা পার্শিয়াল কিছু দিনের জন্য হয়তো একটা রেস্ট্রিকশন ইম্পোজ হতে পারে, বাট সেটা কেটে যাবে, কারণ সময় বেটার দিকে যাচ্ছে। 26 তারিখ পর্যন্ত নেগেটিভ বলেছি, পরবর্তী 15 দিন হচ্ছে ফ্রম নেগেটিভ টু পজিটিভ, এটাকে বলা হয় ট্রানজিশনাল টাইম। এই ট্রানজিশনাল টাইমটা পেরিয়ে যাওয়ার পরে 12 তারিখের পর থেকে মানে এটা পজিটিভ দিকে 1, 2, 3 করে পজিটিভ হয়। আর কোনো দিন ঘুম থেকে উঠে পজিটিভ হয় না, ওটা বিপদ হয়। ঘুম থেকে উঠে সিঁড়ি থেকে নামতে গেলেন, পড়ে গেলেন, সেটা হয়, কিন্তু ওই বিপদটা আপনার সেই দিন থেকেই স্টার্ট হয়নি, সেটা কিন্তু একটা জোনের মধ্যে থাকে, একটা জোন অফ কনসিডারেশনের মধ্যে সব থেকে খারাপ সময়টাই আপনার এফেক্টটা হয় নর্মালি, সেটা। তো 26 বলেছি মানে 27 তারিখ ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি শুরু হয়ে যাবে ভালো, এটা কোনো দিন হয় না। এটা একটা ইমপ্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা। যেরকম আমি বলেছি মে মাসের 3rd উইকের পর থেকে সময়টা খারাপ হবে, তো খারাপটা তো 3rd উইক থেকেই স্টার্ট হয়নি, খারাপটা কিন্তু এপ্রিলের ফ্যাগ এন্ড থেকেই একটু একটু করে স্টার্ট হয়েছে, তারপরে একটা ডেফিনিট বা একটা অ্যাকিউট ফল দেওয়া শুরু করে। ম্যারেজের যোগ আছে, খুব ভালো যোগ আছে। বৃহস্পতি 5th হাউসে শিফট করে গেলে আরও যোগটা অ্যাকিউট হবে। লগ্নে মঙ্গল থাকাকালীন অন্তত মঙ্গল 15 ডিগ্রি ক্রস করার পরে ম্যারেজের কথাবার্তা আপনারা বলবেন, সেটা অনেক ফলপ্রসূ হবে। কিন্তু বিবাহের অত্যন্ত ভালো যোগ আছে। আমাকে অনেকে প্রশ্ন করেছে তুলা লগ্নের যে 4th হাউসে শনি আছে, এ সময় বিয়ে করা কি অসুবিধা? দেখুন, স্যাটার্নের সাথে বিয়ের কোনো যোগ নেই, কিন্তু বিয়ের পরিস্থিতি বা এগুলোর অনুকূল প্রতিকূল কিছু প্রভাব স্যাটার্নের থাকে। তো 4th হাউসে স্যাটার্ন, আপনারা যারা লগ্ন দেখে ছক দেখেন, সেটাকে কখনোই ভালো বলা যায় না, কারণ 4th হাউসে স্যাটার্নের মধ্যে অনেক রকম নেগেটিভ অ্যাসপেক্ট থাকে। কিন্তু অ্যাজ এ হোল জুপিটারের যেহেতু পোস্টিং বেটার থাকবে, সুতরাং তুল্যমূল্য বিচারে আপনার বিয়ের যোগ তৈরি হবে। এবং স্যাটার্ন যেহেতু মোবিলিটিতে থাকবে, সুতরাং অন্তত এপ্রিল মাস পর্যন্ত কিন্তু এই যোগটা স্টে করবে।
সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা থাকবে অন্তত বৃহস্পতি থার্ড উইকের পর থেকে, যতক্ষণ পর্যন্ত এই ঘরে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত উদ্বিগ্নতা থাকবে। তারপর থেকে উদ্বিগ্নতা অনেকটা কমবে, কারণ এই মঙ্গল এবং শনি অ্যাকচুয়ালি না একে অপরের এক্সল্টেড স্থান বিনিময় করে রয়েছে, তো দুজনেই অত্যন্ত বলি হয়ে রয়েছে। আবার মঙ্গলের যে পাওয়ার সেটা রবির মধ্যে ট্রান্সফার্ড হয়ে গেছে এবং সেই রবিকে সাথে নিয়ে বসে রয়েছে। ফলে লগ্নের ওপরে এত বলশালী গ্রহ থাকাটা খুব বেটার নয়, আপনার মস্তিষ্ককে কনস্ট্যান্ট চঞ্চল করবে এবং সেটা খুব ভালো ফল দেবে না, দেওয়ার জন্য নয়, মস্তিষ্কের অস্থিরতা বাড়াবে আর কি। কার বা ভেহিকেল কেনার জন্য অত্যন্ত ভালো সময় আছে, আপনি কিনতে পারেন, বাট নভেম্বর মাসে গিয়ে কিনবেন আর কি, আমি যেহেতু নভেম্বরেরই প্রেডিকশন করছি। ব্যাড ডেজ হচ্ছে 7, 8, 16 এবং 29, 30 নভেম্বরের। বৃশ্চিক লগ্ন নিয়ে বলি। লগ্নের কেতু রয়েছে, সপ্তমে রাহু এবং দ্বাদশে থাকবে মঙ্গল, রবি পরে এসে ঢুকবে মাসের মাঝামাঝি সময়, বুধও প্রায় 2/3 পোর্শন অফ নভেম্বর কিন্তু দ্বাদশে থাকবে। দ্বাদশে মঙ্গলের মতো প্ল্যানেট, লগ্নপতি দ্বাদশে থাকা এবং লগ্নে কেতু থাকা এবং দ্বাদশপতি দ্বিতীয় থাকা, এই কম্বিনেশনটা কিন্তু খুব বেটার কম্বিনেশন নয়, অন্তত নভেম্বর মাসের জন্য। এটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য বলছি, স্পেশালি যারা অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের জন্যও বলছি, এটা একটু কোয়েনসাইড করে বলছি। তো এটা খুব ভালো জায়গা নয়, এক্সপেন্ডিচারকে বাড়াতে পারে, ব্লাড প্রেশার রেইজ করতে পারে, হজম শক্তিকে দুর্বল করতে পারে, যাদের টেকাকার্ডিয়াক প্রবলেম আছে অর্থাৎ হার্টের রেট বেড়ে যায় সেই জাতীয় সমস্যা করতে পারে, রাতের দিকে ঘুম নষ্ট করতে পারে, মাঝরাতে ঘুম ভাঙিয়ে দিতে পারে, তাছাড়া চুল উঠে যাওয়ার প্রবণতা থাকতে পারে বা মাথায় প্রচুর ঘাম সৃষ্টি হতে পারে, তো সেটা একটু অস্বস্তিকারক সিচুয়েশন আসবে। চোখের পাওয়ার তৈরি করতে পারে, তার সাথে যেটা করে সেটা হচ্ছে বুকেও কিন্তু একটু কফের সঞ্চার করে। এই জায়গায় এতগুলো হেলথ রিলেটেড জায়গা কিন্তু ট্রাভেল করে, এবার কতটা কার করবে সেটা যার যার বেস হরোস্কোপ বা কি দশায় আছেন তার উপর করবে, আমি পুরো জায়গাটা লে আউট করে দিলাম আর কি। আচ্ছা, মানির ফ্লো বেটার থাকবে কিন্তু প্রচুর এক্সপেন্ডিচার হবে, ভোগ্যপণ্যের জন্য প্রচুর খরচা করা হবে। শুক্র বলি হচ্ছে আস্তে আস্তে, যত দিন যাবে 1 তারিখ নভেম্বরের যা বলি থাকবে 10 তারিখ গিয়ে তার 10 গুণ বলি হয়ে যাবে এবং নিজের নক্ষত্রে কেতুর নক্ষত্রটা ক্রস করে গেলে, আমি এর পরের প্রোগ্রামটাই করছি, কেতুর নক্ষত্রটা ক্রস করে গেলে কিন্তু শুক্র আরও ভালো ফল দেবে। প্রথম 15-16 দিনেও আশা করি কেতুর নক্ষত্র ক্রস করে যাবে, তো সেই হিসাবে তারপর থেকেও আরও ভালো ফল দেওয়া শুরু করবে, মানে মোটামুটি নবাংশে সিংহ রাশি থেকেও বেটার ফল দেওয়া শুরু করবে 5th হাউস থেকে। যারা ভেহিকেল কিনতে চান তাদের জন্য খুব ভালো সময় আছে, ফ্ল্যাট বা কোনো রকম ভোগ্যপণ্য কেনার জন্য খুব ভালো সময় আছে। এটা মিথুন লগ্নের ক্ষেত্রেও আছে, আমি আগে বলেছি। শুক্র যখন বলবো অ্যাসেন্ডেন্ট ওয়াইজও বলবো, সেটাও আপনারা দেখতে পাবেন তখন। সন্তানের জন্য একটু সাময়িক উদ্বিগ্নতা থাকবে, কিন্তু বৃহস্পতি একবার রুম শিফট করে দিলে তারপরে উদ্বিগ্নতাটা কিন্তু অনেকটা কমে যাবে। তবে সন্তানকে চেষ্টা করবেন এই সময় কোনো স্কুল চেঞ্জ করা, এরকম কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে নেগেটিভ এফেক্ট দিতে পারে। আচ্ছা, ম্যারেজের যোগ তৈরি হবে নভেম্বরের একদম এন্ড থেকে, 26-27 পর থেকে খুব ভালো যোগ আছে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি শনিও 3rd হাউসেই অবস্থান করবে, খুব অল্প 1 ডিগ্রির থেকে সামান্য একটু বেশির জন্য 4th হাউসে ঢুকবে, সেটা এপ্রিল মাসের সামনের বছর। সুতরাং সেটা নিয়ে এখন চিন্তা করার প্রয়োজন নেই। প্রচুর ভ্রমণের যোগ আছে নভেম্বর মাস থেকে, সিচুয়েশন একটু বেটার হলে এবং ল অ্যান্ড অর্ডারকে যেরকমভাবে আপনাদের আছে সেইগুলোকে একটু মেনটেইন করে আপনারা দয়া করে যাবেন, তাহলে সবাই ভালো থাকবে আর কি। ব্যাড ডেজ আপনাদের বলে দিচ্ছি, 4, 5, 12, 13, 26 খারাপ দিন আছে, একটু সচেতন থাকবেন ফিজিক্যালি মেন্টালি। ধনু লগ্নের ক্ষেত্রে বলি, ধনু লগ্নের দ্বাদশে শুক্র থাকবে, ধনু লগ্নের দ্বিতীয় শনি এবং বৃহস্পতি, শনি থাকবে, বৃহস্পতি বেরিয়ে যাবে, 3rd হাউসে চলে যাবে, লগ্নপতি 3rd হাউসে চলে যাবে, 2nd হাউসে আছে, ডাইরেক্ট হয়ে গেছে, মঙ্গলের নক্ষত্রে আছে, একাদশপতি এবং পঞ্চমপতির নক্ষত্রে আছে, তো সেটা কম্পারেটিভলি বেটার। কিন্তু বৃহস্পতি এখনও কিন্তু ফল দেওয়ার মাত্র 15%-এর মতন ফল দিয়েছে, ফল এখনও পুরোপুরি দিতে পারছি না, কারণ আরেকটু গতি নিতে হবে।
অন্তত 4 মিনিটের ওপর গতি নিতে হবে। 4 মিনিটের ওপর গতি নিতে মোটামুটি 9-10 তারিখ পর্যন্ত নেবে ফলটা দিতে। পজিটিভ দিকে যাচ্ছে, রোজ একটু করে বেটার হচ্ছে, কিন্তু সেটা বড় গ্রহ তো একটা সময় লাগে, তার মোমেন্টাম অনেক বেশি। তো আস্তে আস্তে বেটার ফল দেবে। মানির ফ্লো ভালো আছে, কিন্তু দ্বাদশে কেতু আছে। দ্বাদশে কেতু মনে রাখবেন শনির নক্ষত্রে আছে, দ্বিতীয় পতির নক্ষত্রে। ব্যয় প্রচুর বাড়াবে, ভোগ্যপণ্যের জন্য ব্যয় বাড়াবে। ভেহিকেল নষ্ট হতে পারে, যে বিশেষ করে যারা ভেহিকেলের বিজনেস করে যাদের তাদের কিন্তু ভেহিকেলের জন্য ব্যয় হতে পারে, বা বিভিন্ন ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে, ব্যাপারটা পুলিশ কেস জাতীয় হতে পারে, তার জন্য কিছু ব্যয় হতে পারে। যিনি গাড়ি চালান বা আপনি যদি নিজেই চালান, একটু সচেতনভাবে চালাতে বলবেন তাকে, বা নিজে চালাবেন। ফরেন থেকে চাকরির যোগ আছে, তবে একটু পরের দিকে আছে, নভেম্বরের 3rd উইকের পর থেকে জায়গাটা বেটার আছে। তো যদি আসে, আমি বলবো ডিসেম্বরে যাওয়ার কথা, অন্তত ডিসেম্বর 4-5 তারিখের পর যাবে। আমি দেখেছি ডিসেম্বরের মোটামুটি 2 ডিগ্রি বৃহস্পতি যে বাল্যাবস্থা থাকে সেটা 3 ডিগ্রি থাকে, কিন্তু এখানে বৃহস্পতি একবার ঘুরে এসছে, তার ফলে বাল্যাবস্থার খুব একটা এফেক্ট আর থাকে না। এ তো 8 ডিগ্রি পর্যন্ত চলে গেছিল, তবুও 2 ডিগ্রিটা কনসিডার করে নেবেন, তারপরে যাবে। 6-7 তারিখ সম্ভবত 2 ডিগ্রি ক্রস করে যাচ্ছে ডিসেম্বর মাসে। সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা একটু থাকবে, কারণ মঙ্গল অ্যাকচুয়ালি রাহুর নক্ষত্রে থাকবে, এবং আপনার লগ্ন থেকে দ্বাদশে কেতু রয়েছে, সুতরাং ষষ্ঠে রাহু রয়েছে। তো 5th হাউসের লর্ড যদি অ্যাকচুয়ালি 6th হাউসের নক্ষত্রে থাকে, মানে 6th হাউসের মানে এখন যেখানে 6th-এ বসে রয়েছে রাহু, তার নক্ষত্রে থাকে, বা রাহুর নক্ষত্রে থাকা সেটা খুব ভালো লক্ষণ নয়। মঙ্গলের মধ্যে অ্যাভারেটিভ টেন্ডেন্সিস প্রচুর বেশি আসে, ঔদ্ধত্য এগুলো একটু বেশি আসে। আপনারা দেখবেন যাদের কন্যা লগ্ন বা মীন লগ্ন আছে, ইভেন কন্যা রাশি আছে, যাদের রবির নক্ষত্রে বা চন্দ্রের নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের যদি ভালো দশা না থাকে ইমিডিয়েট, তাহলে কিন্তু কথাবার্তার মধ্যে উচ্ছৃঙ্খলতা বাড়বে। বিশেষ করে শনির পোস্টিং বেটার না হলে কিন্তু অত্যন্ত অ্যারোগেন্ট কথাবার্তা বলে দেবে, এবং কন্ট্রোল করতে পারবে না নিজেকে কিছুদিন, 5ই ডিসেম্বর পর্যন্ত, তারপরে ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, ধনু লগ্নের ক্ষেত্রে ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য খুব ভালো সময় আছে, কারণ লগ্নে শুক্র ঢুকছে, এবং সেই শুক্র বলি হতে থাকবে যত দিন যাবে। তো ভেহিকেল বা ফ্ল্যাট বা কোনো প্রপার্টি কেনার জন্য অত্যন্ত ভালো যোগ আছে, আপনারা কিনতে পারেন, এবং সেটা ইন ফিউচার বেটার হবে। ব্যাড ডেজ বলে দিই, 9, 10, 19, 27 একটু খারাপ আছে। মকর লগ্ন নিয়ে বলে দিই, লগ্নে শনি বৃহস্পতি দুজনেই আছে, এবং দুজনেই বকরি থেকে মার্গী হয়ে গেছে। মার্গী হওয়ার পরে প্ল্যানেট কিন্তু আস্তে আস্তে মুভ করছে, এবং যত মুভ করবে যত মোবিলিটি আসবে তত এফেক্ট দেবে, এবং দীর্ঘদিন যে একটা গতিহীন অবস্থা, যেরকম কর্কট লগ্ন এবং মকর লগ্ন সমসপ্তমে একটা গতিহীন একটা নিশ্চল অবস্থা, সেটা অনেকটা এফেক্ট দেবে। কিন্তু মকর রাশি যাদের আছে তাদের ক্ষেত্রে শুধু এইটুকু বলে দিই যে তারা কিন্তু একটু বেটার টাইম দেখে, যদি মানে মকর রাশি আছে মানে মোটামুটি 30 অনওয়ার্ডস আছে, মানে বেটার দশায় আছেন। তো সেই হিসাবে বলছি যে হঠাৎ করে কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবেন না, বিশেষ করে একটা প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে এখনও। আর নাম্বার 2 হচ্ছে যেটা বলার, সেটা এখনও কিন্তু গ্রহগুলো পুরোপুরি অ্যাক্টিভেশন করতে পারিনি। আমি বলেছিলাম 26 পর্যন্ত নেগেটিভ আছে, তার মানে বলিনি কিন্তু আমি 27 থেকেই পুরোপুরি পজিটিভ হচ্ছে। পজিটিভ হতে একটা টাইম লাগে, তো সেই টাইমটা পর্যন্ত ওয়েট করতে হবে। সেই ট্রানজিশনাল ফেজটা মোটামুটি 15 দিন থাকে, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভ, তারপরে আস্তে 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 পজিটিভ হতে থাকে। এই ট্রানজিশনাল ফেজে খুব ভালো দশা না ছাড়া সেই মানুষের পক্ষে বোধগম্যতাই আসবে না, বোধ আসবে না যে আমি কি অ্যাকচুয়ালি ভালো দশায় রয়েছি না ভালো সময়ে। তো বলছেন দাদা, তো সেটা কি অ্যাক্টিভেশন হচ্ছে আদৌ? দেখে তো সব একই মনে হচ্ছে, এরকম ধরনের একটা মনে হবে। যারা একটু অ্যাডভান্সড বা বেটার দশায়, যাদের গ্রহগুলোর মধ্যে অ্যাকিউরেসি লেভেলটা অনেকটা বেটার আছে বার্থ চার্টে, তারা কিন্তু যত দিন যাবে 12 তারিখের মধ্যেই নভেম্বরে অনেকটা তারা বুঝতে পারবেন। মানি আসবে, মানির ফ্লো দেবে, যথেষ্টই দেবে, কিন্তু মানি রাখবেন। স্যাটার্ন লগ্নে থাকলে কিন্তু অদ্ভুত টাইপের একটা কৃতজ্ঞতা তৈরি হয়, মানে শুধু কিপটেমি নয়, মানে একটা কৃতজ্ঞতা, মানে লোকের থেকে সুযোগ নিয়ে সেই সুযোগকে
এই না করা, কারণ শনির মধ্যে একটা নর্মাল ব্যাপার আছে, এটা সুযোগ যে নেওয়া কথাটা বলাটাও ঠিক নয়, এটা নর্মালি যেটা করার চেষ্টা করে, খুব কমই মানুষকে ব্যবহার করে, কিন্তু সেটাও তাকে প্রপারলি নিজের লেগেসির জন্য তাকে পরিশোধ করতে পারে না, তার ফলে এরা এক ধরনের বদনামের শিকার হয়। তো সেটা যাতে না হন সেই চেষ্টাটা করবেন, না হলে কিন্তু কদিন অন্তত 12ই নভেম্বর পর্যন্ত একটু ডেনিগ্রেশন হতে পারে আপনাদের, মানে সাবজেক্টও আপনার খারাপ দশা, ভালো দশা থাকলে অতটা হবে না। শরীর থেকে সাবধানে থাকবেন, স্পেশালি আপনাদের বলে দিই যাদের লাংসের সিচুয়েশন খুব ভালো নয়, হার্টের লোয়ার পার্টে অর্থাৎ নিলয় যে অংশ যেখান থেকে আমাদের অ্যারোটাগুলো যুক্ত রয়েছে, মূলত শুদ্ধ রক্ত তৈরি হয় আমাদের, সেই জায়গায় যাদের সমস্যা রয়েছে তারা একটু ডক্টর অবশ্যই দেখিয়ে নেবেন। কারণ এই ঘরটা অ্যাকচুয়ালি যতই আপনাকে মানে কেউ বলুক, কেউ বলবে বায়ু কারক, কেউ বলবে ইথার, মানে অগ্নিপৃথ্বী বায়ু জল হিসাবে যদি দেখেন মানে আমাদের যেটা নর্মাল প্রসিডিংস, তো সেই হিসাবে এটাকে বলবে পৃথ্বী, আবার চর রাশি। অ্যাকচুয়ালি শনির ঘর কিন্তু সবসময় একটা ইথার স্টেট, না বায়বীয়, না জলীয়, না সম্পূর্ণ স্থলভাগ, এক ধরনের ইথার, মানে যাকে আমরা অ্যাকচুয়ালি আকাশ তত্ত্ব বলি, যেটা অসীমকে নির্দেশ করে। এবার এই নির্দেশটা কতটা আছে, মকরকে আমরা বলছি যতই মানে পৃথ্বীভাব, মানে তার একটা ওপরে ল্যান্ডিং করা যেতে পারে, কিন্তু সেই পৃথ্বীটা কিন্তু যত মানে কুম্ভের দিকে যেতে থাকবে, মোটামুটি 15 ডিগ্রি ক্রস করার পরে কিন্তু সে অ্যাকচুয়ালি তার মূল ত্রিকোণের মধ্যে বিলীন হতে থাকবে। তো ইথার ভাবের মধ্যে অনেকটা আছে। গ্রহগুলো যেহেতু পরের দিকে এখন চলে যাবে, নভেম্বরের মোটামুটি শেষের দিকেই, শনিও প্রায় 15 ডিগ্রি চলে যাবে, বৃহস্পতি তো অলমোস্ট অ্যাবাউট টু ক্রস দ্য থ্রেশহোল্ড। তো তার ফলে ইথার ভাবের প্রবণতা কিন্তু বাড়িয়ে দেবে, এবং ইথার ভাব মানে সেটা ঠান্ডাকে নির্দেশ করে, ফলে লাংস এবং লাংসের লোয়ার পার্ট এবং হার্টের লোয়ার পার্টকে সাবধানে রাখবেন। তার সাথে মুখের যে ফেশিয়াল বোনস যেগুলো রয়েছে, চলাফেরা করার সময় সাবধান থাকবেন, চোটাঘাত যেন না লাগে। গাড়ি ঘোড়া চালালে বা চড়লে দুটোর ক্ষেত্রেই সাবধানতা মেনটেন করবেন। কোমর থেকে পায়ের ফিট পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত অংশে অর্থোপেডিক ট্রাবল আসতে পারে, সেটা থেকে সাবধান থাকবেন। নাম্বার 4 হচ্ছে যাদের ইউরিনাল প্রবলেম আছে, বিশেষ করে প্রস্টেটের সমস্যা বা ইউরিনারি ব্লাডারে কোনো সমস্যা আছে বা ইউরিন ইনফেকশনের প্রবাবিলিটি আছে, কিডনিতে স্টোন হওয়ার প্রবাবিলিটি আছে বা হয়েছে, বা ডক্টর কিছু সন্দেহ করছেন এরকম, তারা কিন্তু প্রপার মেডিকেশনে থাকবেন। যে খুব কঠিন মানে এরকম করবেন না যে গাফিলতি করবেন না, যে জায়গাটা আর কি যেরকম হচ্ছে চলছে চলুক, এটা কিন্তু দয়া করে করবেন। বিবাহের যোগ আসবে আর একটু পরে, মোটামুটি ডিসেম্বর থেকে যোগ আসবে। আপনারা ভাবতে পারেন লগ্নে বৃহস্পতি আছে, কিন্তু বৃহস্পতি একদম ফ্যাগ এন্ডে আছে, 28 ডিগ্রির ওপরে আছে, ফলে যোগকে স্টে করাবে না, যদি ভালো দশায় না থাকেন স্টে করাবে না। আরও একটা জিনিস বলে দিই, যে মঙ্গলকে শিফট করতে দিন, তারপরে বিবাহের দিকে এগোন, ডিসেম্বর মাসের পরে বিবাহের দিকে এগোন। এবং সব থেকে বেটার হয় যে বিয়েটা যদি ফাল্গুন বা বৈশাখ মাসে গিয়ে করেন, তাহলে বেটার হবে আপনার। যত আপনি ওদিকে যাবেন বিবাহের যোগটা আরও বেটার হবে, অর্থাৎ স্যাটার্ন যত মঙ্গলের নক্ষত্রের দিকে যেতে থাকবে এবং বৃহস্পতি যত মীন রাশির দিকে যেতে থাকবে, আপনার বিবাহের যোগ তত স্ট্রেনদেন হবে। সন্তানকে নিয়ে একটা সামান্য উদ্বিগ্নতা তো থাকবে, কারণ 5th হাউসে রাহু আছে এবং সে রবির নক্ষত্রে রয়েছে, অষ্টমপতির নক্ষত্রে রয়েছে। তো 5th হাউসের 4th হাউস হচ্ছে 8th হাউস অ্যাকচুয়ালি। তো 5th হাউসের যে প্রাইমারি ডেভেলপমেন্ট, সন্তানের বয়স যদি ছোট হয়, মোটামুটি ধরুন 2-3 বছর থেকে 10 বছরের মধ্যে ছোট বাচ্চা হয়, তাহলে কিন্তু একটু বেশি উদ্বিগ্নতা থাকবে। আমি বলবো আপনাদের রিকোয়েস্ট এটা, যে দয়া করে উদ্বিগ্নতা করবেন না, নর্মাল থাকুন, দেখবেন সিচুয়েশন কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। উদ্বিগ্নতা, খারাপ সময় উদ্বিগ্নতা করলে সিচুয়েশন কিন্তু ভালো হবে না, ফ্রম ব্যাড টু ওয়ার্স হয়ে যাবে। কারণ সময়টা জাস্ট মানে গতকাল থেকে বেটার, মানে নেগেটিভটা বন্ধ হয়েছে, এবার আস্তে 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 পজিটিভ হবে।
ডে বাই ডে। বারবার একটা কথা বলছি, কারণ আপনাদের যাতে মাথায় জিনিসটা ঢোকে, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়েই বলছি, কারণ সবার তো একরকম জিনিসটা নেওয়ার হয় না। আমাকে বহু মানুষ ফোন করে বলেন যে আপনি বলেছিলেন, আজকেই বলেছে সকালবেলা 2-3 জন ফোন করে, মানে তারা আর কি 26 তারিখ পর্যন্ত ওয়েট করেছিল যে 27 তারিখ সকাল হবে তো আমি সব কিছু পেয়ে যাবো। এটা কোনোদিন হয় না এরকমভাবে। একটা নর্মালসি ভাবো সিচুয়েশনে, একটা আর্থকোয়েক হয়েছে মনে করুন, খারাপ জিনিস যদি উদাহরণ দিচ্ছি, তো আর্থকোয়েকটা থেমে গেল, তো তার পরের দিন থেকেই কি বাড়িগুলো উঠতে শুরু করবে? ডেভেলপমেন্টাল প্রসেস। আগে তো ধ্বংসস্তূপগুলো সরাতে হবে, কত ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা মেজারমেন্ট করতে হবে, তারপরে আস্তে আস্তে ডেভেলপমেন্টাল প্রসিডিওরটা চলবে। তো এই সময়টাকে দিতে হয়। আমি এইটুকু বলতে পারি যে নেগেটিভিটি হওয়ার জায়গাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। তার মানে কি এই সময় নেগেটিভ হবে না? অনেক ঘটনা নেগেটিভ হবে, কারণ সেই নেগেটিভ তার সেই প্লেসের মান্ডেন জ্যোতিষ অনুসারে কি আছে, সেই ব্যক্তির ছক অনুসারে কি আছে। এই সময় সার্বিকভাবে আমি বলছি ছকটা বেটার জায়গায় যাবে, কিন্তু পৃথিবীতে 10% এমন লোক আছে যাদের জন্য এই সময়টা প্রতিকূল সময় যাবে। এটা তো একটা রেসপেক্টিভ আলোচনা না। আমি রেজাল্টেন্টটা বলছি, মানে আমি মেজরিটি কম্প্রিহেন্সিভ সেকশনকে কনসিডার করে নিয়ে বলছি। তার মানে এই সময় খারাপ সময় বহু লোকের যাবে, আপনারা চারপাশেই অনেক লোকের শুনতে পারবেন। তো সেটা মানে একটু নর্মাল যখন কোনো কথা চিন্তা করবেন, তো একটু লজিকটা অ্যাপ্লাই করার শিখুন। এখন যদি ছোটোবেলা থেকে সেই প্র্যাকটিসটা না থাকে, সেটা আমার কিছু করার নেই। কিন্তু কোনো কথা বলার আগে, কোনো প্রশ্ন করার আগে নিজেকেই প্রশ্ন করুন যে আমি যে প্রশ্নটা করছি সেই প্রশ্নটা কতটা যুক্তিযুক্ত করা, বা তার মামার্থটা কী আছে সেটা বুঝতে হবে। আচ্ছা, ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য বেটার, তবে সেটা 22-24 তারিখের পরে গিয়ে কিনবেন, অর্থাৎ বৃহস্পতি রুম শিফট করার পরে। অন্তত বৃহস্পতিকে সব থেকে ভালো হয় 2 ডিগ্রি যেতে দিলে, কিন্তু 1 ডিগ্রি অন্তত ক্রস করুক। মাসের একদম 28 তারিখে গিয়েও 1 ডিগ্রি ক্রস করছে আপনার ক্ষেত্রে, মকর লগ্নের ক্ষেত্রে বলছি। তো 1 ডিগ্রি ক্রস করার পরে সে করতে পারে, ইনভেস্ট করতে পারেন। যারা ইনভেস্ট করবেন লং টার্মে ইনভেস্ট করবেন সবসময়। লগ্নে যখন শনি থাকে, যে কোনো কাজ লং টার্মে করবেন, যে কাজের এফেক্ট আপনি অনেক দেরিতে পাবেন। অন্তত আমি বলছি শনির 2টো ঘরকে কনসিডার করে নেবেন। অর্থাৎ শনি একমাত্র গ্রহ যার 2টো ঘর পরপর আছে। তো সেই হিসাবে 2টো ঘর মানে নিয়ার অ্যাবাউট 5 বছর। তো 5 বছর যেন আপনার টাকাটা খাটে, তারপরে আপনি টাকাটা ডিভিডেন্ডটা নেবেন, এই কনসিডারটা করে নেবেন, ইরেসপেক্টিভ অফ দশা। তার থেকে বেশি হলে আরও ভালো হয়। শনি কোনোদিন শর্ট ফর্ম দেয় না, লং দেয়, পার্মানেন্ট দেয়, এবং আপনি সারা জীবন মনে রাখবেন। এই যে 1.5-2 বছর ধরে যেটা ঘটছে, আমি মনে হয় আমৃত্যু মানুষের যদি একদম ডিমেনশিয়া না হয়ে যায় মারাত্মক রকম, সারা জীবনই লকডাউন প্রসিডিওর মনে রাখবে। আজ থেকে 30 বছর আগে যখন 1990, 91, 92 সাল গেছে, তখনও বিভিন্ন রকম ঘটনা ঘটেছে চারপাশে, সেগুলোও মানুষের মনে আছে। স্যাটার্ন দাগ কেটে যাওয়া কাজ করে, মানে যেটা আপনি আমৃত্যু মনে রাখবেন। আমাদের ইকোনমির ক্ষেত্রে একটা বড় চেঞ্জ এসছে, তখন থেকে ইন্ডিকেটিভ প্ল্যানিং এসছে, অর্থাৎ 8th 5-year প্ল্যান থেকে। এখন তো আর নেই, এখন নীতি আয়োগ হয়ে গেছে। তো তখন যারা 5-year প্ল্যান ফর্মুলেশন হতো, প্ল্যানিং কমিশন, সেটা এখন অ্যাবলিশড হয়ে গেছে। তো সেই সময় থেকে ইন্ডিকেটিভ প্ল্যানিং এসছে। তো তারপরে আমাদের ইকোনমি মুক্ত হয়েছে, মানে আমরা গ্লোবালাইজেশন প্রসিডিওরকে নিয়েছি। সে সময় একটা মারাত্মক ইকোনমিক ক্রাইসিস গেছে, সেটা সারা পৃথিবীব্যাপী। গ্যাট চুক্তি হয়েছে, বহু ঘটনা ঘটেছে। যেটাও কিন্তু ব্যাপারটা হচ্ছে, তখনকার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে এই মাধ্যম, মিডিয়া তখন এত স্ট্রং ছিল না। মানুষ খবরের কাগজ দেখেই মুখ্যত খবর আদান প্রদান, মানে পরের দিন ছাড়া আপনার বা বিবিধ ভারতী বা এরকম কিছু রেডিও মারফত খবর। এখন যেরকম আমরা কোনো একটা ইনসিডেন্টের প্রম্পট তার পেয়ে যাই, ছবি পেয়ে যাই, তার ফুটেজটা পেয়ে যাই, তার তথ্যগুলো পেয়ে যাই, তার ফলে মানুষের রিয়াকশন লেভেলটাও অনেক অন্যরকম হয়ে গেছে। এটা একটা বড় রেভলিউশনারি মেজার। এবং সেটা দেখুন কবে থেকে স্টার্ট হয়েছে, 1997 অনওয়ার্ড স্টার্ট হয়েছে। অর্থাৎ শনি যখন আবার মেষ থেকে যাত্রা শুরু করেছে, আমাদের সমস্ত কিছুর জায়গায় রেভলিউশন দিয়েছে।
আস্তে আস্তে আমরা স্যাটেলাইট ছেড়েছি যেগুলো টেলিকমিউনিকেশনকে ইমপ্রুভ করে। ফোন যে সিস্টেম বাড়িতে যেরকম রিসিভার থাকে সেগুলো আস্তে আস্তে অ্যাবলিশড হয়েছে। তো দেখবেন আবার যখন শনি গিয়ে 2026 সালের শেষে 27 সালে যখন মেষ রাশিতে ঢুকবে, আবার নতুন করে এই যে পুরনো বস্তা পচা জিনিসগুলোকে এখন আস্তে আস্তে ঝাড়াই পোছাই হচ্ছে। তো এই ঝাড়াই পোছাই 2025 সালের মোটামুটি শুরুর দিক পর্যন্ত থাকবে। তারপরে যে মীন রাশির যে স্যাটার্ন, সেটা হচ্ছে কনসলিডেশনের স্যাটার্ন। অ্যাকচুয়ালি কনসলিডেট করবে সমস্ত কিছু, অর্থাৎ আমরা যেরকম করি না যে কোনটা বাদ দেব, ট্রায়াল ব্যালেন্সে যখন নিয়ে আসি কোনটা বাদ দেব কোনটা দেখবো না, একটা কোম্পানি মনে করুন সেটাকে ছাঁটাই হচ্ছে, তো কোনটা নেব কোনটা নেব না এরকম একটা অ্যাকাউন্ট তৈরি করছি আমরা, নেওয়া না নেওয়া। তো সেটা হচ্ছে মিনের ঘর। তারপরে যখন মেশে যাবে ফ্রেশ স্টার্ট। স্যাটার্নকে বলা হয় কাল নির্দেশক প্ল্যানেট। আপনি তার 30 বছর আগে চলে যান, সেম জিনিস দেখতে পাবেন যে 66-67 সাল থেকে ভারতবর্ষ দিয়েই আমি যদি বলি, সারা পৃথিবী দিয়ে আপনি দেখুন, ভারতবর্ষ দিয়েও যদি বলি, তখন একটা ভারতবর্ষের বিভিন্ন প্ল্যানিং বা তার কাজকর্মের ক্ষেত্রে নতুন হয়েছে। ব্যাংক ন্যাশনালাইজড হয়েছে তার 1-2 বছরের মধ্যে, প্রথমে 14টা তারপরে 6টা। আমাদের হেভি এবং কোর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, রেল ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে, সব জায়গায় এটা নিয়ম। আপনি যুগে যুগে দেখতে পাবেন। আমি এই জন্য বলেছি যে অ্যাস্ট্রোলজার হতে গেলে ভালো অবজারভেশন পাওয়ার দরকার, তাহলেই হওয়া যায়। হ্যাঁ, তার সাথে প্ল্যানেটের ডিগ্রিগুলো এই বোধটা থাকতে হবে কোন প্ল্যানেট কী জাতীয় ফল দেয়। না হলে আপনার মানে নুনের স্বাদ যে নোনতা, সেটা যদি আপনি না জানেন, আপনি শেপের পাশে দাঁড়িয়ে থাকলেও কোনোদিন রান্না শিখতে পারবেন না, আপনি ভুলভাল করে দেবেন। ব্যাড ডেজ মার্ক করে দিই, সেটা হচ্ছে 7, 8, 16, 17, 29, 5 দিন নভেম্বর মাসে। কুম্ভ লগ্ন নিয়ে বলি, লগ্নের মধ্যে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে এবং এটা ফ্রেশ এন্ট্রি হবে এবং পুরো আগামী 4.5 মাস ধরে লগ্নের উপরে থাকবে জুপিটার। সেটা কিন্তু অবশ্যই বেটার ফল দেবে, কারণ 5th এবং 9th আসপেক্ট থাকবে, 7th আসপেক্ট তো থাকবেই। তো সেই হিসাবে এই বৃহস্পতির ফল কিন্তু অবশ্যই বেটার দেবে। দ্বাদশে যতই শনি থাক, শনিও লগ্নে ঢুকবে 1 ডিগ্রির জন্য, কিন্তু শনির মুভমেন্টটা আছে আপনার লগ্নের দিকে, তো সেটা অবশ্যই অনেকটা বেটার ফল দেবে। বুধ এবং মানে আপনার লগ্ন থেকে মনে রাখবেন, এই লগ্ন থেকে বুধ হচ্ছে 9th হাউসের লর্ড। 9th হাউসের লর্ড যদি খুব ছোট প্ল্যানেট হয়, একটা জিনিস মন দিয়ে জেনে রাখুন, কোনো প্ল্যানেটের দেখুন নবম ভাব কালপুরুষ বৃহস্পতিকে দিয়েছে। নবম ভাব এত ইম্পর্টেন্ট, আমি জাস্ট এই অনুষ্ঠানটার পরেই আপনাদের বলবো যে বড় গ্রহ, এবং শুধু বড় নয়, সেটা বৃহস্পতির মূল ত্রিকোণ, সেই ঘরের কিন্তু টেম্পারেচার আছে, অগ্নিতত্ত্বের ঘর এবং গরম ঘর, এবং সেই ঘরের দেখুন সেই ঘরের সাথে ন্যায় অন্যায় অর্থাৎ জাস্টিস বিচার আছে। ধর্ম মানে কি? ন্যায় অন্যায়, কোনটা ঠিক কোনটা ভুল, তো সেইকে দেওয়া রয়েছে কালপুরুষের ক্ষেত্রে। আর 10th হাউস স্যাটার্নকে দেওয়া রয়েছে, লাভ স্যাটার্নকে দেওয়া রয়েছে, অর্থাৎ লাভের ক্ষেত্রে বলছে কোনো রকম জুয়া জচ্চুরি করা যাবে না। যেটা ন্যাচারাল প্রফিট সেটাই অ্যাকচুয়াল প্রফিট, তার বাইরে প্রফিট করাটা বা নেওয়াটা দুটোই বিধিবদ্ধ অপরাধ আছে, আইনগত অপরাধ তো আছে, মনুষ্যত্বের দিক থেকে অপরাধ আছে। কারণ ঘরটা শনিকে দেওয়া আছে, টুডে অর টুমরো তার মূল্য দিতেই হবে, সেটা শরীর দিয়ে দিতে হোক, সেটা অন্যান্য কোনো ইনসিডেন্ট দিয়ে দিতে হোক, দিতেই হবে। মানুষকে যদি আপনি কোনোভাবে প্রতারিত করে সেই অর্থ নিজের কাছে রাখেন, তার মূল্য আপনাকে দিতেই হবে। সেই মানুষ যদি নাও বোঝে তাহলেও দিতে হবে, এটা একটা ন্যাচারাল জাস্টিস আছে। এটা ভাববেন না যে আপনি দেখতে পারলেন না বলে সেই জাস্টিসটা ঘটছে না। আপনি আমাকে 10টা উদাহরণ দিতে পারেন, আমি 10,000 উদাহরণ আপনাকে উল্টো দিকে দিতে পারি। মানুষের নেগেটিভ ফিলিংসটা বেশি থাকে তো কলিযুগে, তার ফলে কি হয়, সেই জায়গাটাতে সেভাবে যে এই যুগে অন্যায় হয়, ন্যায় হয় না। ন্যায় অন্যায় বলে ব্যাপার নেই, এটা একটা সার্কেল। এই সার্কেলের মধ্যে আপনি যেখান থেকে দৌড় শুরু করুন না কেন, আপনাকে ওখানেই আসতে হবে। আবার এখানে কোনো ডিসপ্লেসমেন্ট হয় না অ্যাকচুয়ালি, এটা সোজাসুজি কোনো জায়গা না, ডিসপ্লেসমেন্টটা 0। তো দ্বাদশে শনি থাকাকালীন একটু ব্যয় বাড়াবে, কিন্তু স্যাটার্ন কিন্তু নর্মালি ব্যয় বাড়ায়, কিন্তু সেগুলো রেসপন্সিবিলিটির জায়গায় বাড়ায়। ধর্মীয় কোনো
ধর্মীয় মানে বিশেষ করে ধর্মীয় কথাটা বলা ঠিক নয়, স্পিরিচুয়াল জায়গায় ব্যয় বাড়ায়। যে আপনি কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, কোনো দান ধ্যানের জন্য, কোনো মানুষের স্বাভাবিক জীবন আপলিফমেন্টের জন্য, সোসাইটির কোনো উইকার সেকশনের জন্য, কোনো পশু পাখির জন্য, লাইভস্টক যাদের আমরা বলি, তাদের জন্য কিন্তু আপনি কাজ করতে পারেন। এবং গাছপালার জন্য মানুষ কাজ করে। স্যাটার্ন কিন্তু সমাজের যে মানুষটি বা যে সোল সে প্রকাশ করতে পারে না তার জন্য কাজ করে। লগ্নে বৃহস্পতি, তার দ্বাদশে শনি, শনির দ্বিতীয় বৃহস্পতি, বৃহস্পতির দ্বাদশে শনি। এই কম্বিনেশন কিন্তু সবসময় খুব পায়াস কম্বিনেশন, কারণ এটা ন্যাচারাল কম্বিনেশন। এই কম্বিনেশনে কিন্তু জাতক জাতিকাকে খুব স্টেডি ডেভেলপমেন্ট দেয় যদি দশাগত সিচুয়েশন ভালো থাকে। 7.5 থাকলেও কিন্তু ডেভেলপমেন্ট দেবে, কিন্তু প্রচুর পরিমাণে ফ্রাস্ট্রেশন দেবে। বিশেষ করে 23 নম্বর নক্ষত্রে যদি জন্ম হয়, ধনিষ্ঠা নক্ষত্রে, তাহলে কিন্তু ফ্রাস্ট্রেশন, ইমপেশেন্ট নেচার, কোনো কাজের সাথে স্টিক না করে থাকা, এই ধরনের কিছু মানে খুব নেগেটিভ কিছু ক্যারেক্টার গ্রো করবে ফর দ্য টাইম বিং 39 মাসের জন্য, তারপরে আবার কেটে যাবে। 3 বছর 3 মাস। তো বিবাহের ক্ষেত্রে বলবো, শনি বৃহস্পতি লগ্নে ঢুকলে তারপরে বিবাহের যোগ তৈরি হবে, পরবর্তী 4.5-5 মাস বিবাহ থাকবে। এমনকি স্যাটার্ন যখন সেকেন্ড হাউসেও থাকে, বৃহস্পতি যখন সেকেন্ড হাউসেও থাকে, সেটা বৃহস্পতির স্বক্ষেত্র, সেক্ষেত্রেও কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিবাহের যোগ প্রশস্ত থাকে। আপনি হয়তো বলবেন 8th হাউসের দৃষ্টি দেবে, 7th হাউসের সেকেন্ড হাউসের দৃষ্টি দেবে অ্যাকচুয়ালি, মানে কন্যার ঘরে তার সপ্তম দৃষ্টি থাকবে মীন রাশিতে থাকাকালীন, সেটাও কিন্তু 7th হাউসকে ও এনার্জাইজড করবে। তো সেই দিক থেকে কিন্তু কোনো নেগেটিভ জায়গা নেই। 7th হাউসের লাভ স্থান, প্রফিট স্থান, ওটা কন্যার ঘর। এবং বৃহস্পতি এবং বুধ সবসময় সমসপ্তমে অবস্থান করে। তো বুধের ঘরে বৃহস্পতির দৃষ্টি ন্যাচারাল দৃষ্টি, বা ভাইসি ভার্সা। সুতরাং এটা বেটার ফল দেবে বিবাহের ক্ষেত্রে। সন্তানের জায়গাও বেটার আছে, কারণ বুধের জায়গা এখান থেকে একদম 5th হাউসে যদি আসেন, সেটা বুধের স্থান, এবং মিথুন রাশি বুধের খুব কমফোর্টেবল স্থান। ফলে সন্তানকে নিয়ে আপাতত নভেম্বর মাসে খুব একটা চিন্তা নেই। যদি সন্তানের বয়স 10-এর কম হয় তাহলে তো চিন্তা নেই। যদি পিতার দশা খারাপ না থাকে তাহলে কিন্তু একদমই চিন্তা করার কোনো প্রয়োজন পড়বে না। না হলে একটু সাবধানে রাখবেন, সময় মতন ডক্টর দেখিয়ে নেওয়া এবং ওষুধপত্র এবং একটু কশাস থাকা, এইটুকু করলেই এনাফ। আচ্ছা, ফ্ল্যাট বা ভেহিকেল কেনার খুব ভালো যোগ আছে, বাট 3rd হাউসের মানে 3rd উইকের পরে কিনবেন, সেটা খুবই ভালো। এবং পার্মানেন্ট আপনাকে কিছু অ্যাসেট দেবে, আপনাকে কিছু লাভ দেবে, পার্মানেন্ট লাভ দেবে। শুধু লাভ নয়, আপনাকে কিছু সামাজিক কিছু রেপিউটেশনও দেবে, যেটা আপনি সমাজে কিছু কাজ করবেন। আপনার যদি জন্মছকের শনি অত্যন্ত বলহীন না হয়ে থাকে, সামান্য বলযুক্ত থাকলেও আপনাকে কিন্তু একটু সোশ্যাল রেপিউটেশন বা রেকগনিশন আপনাকে দেবে, একটু বলতে পারেন। ব্যাড ডেজ বলে দিই, 8 তারিখ, 16, 17, 18 এবং 27 তারিখ নভেম্বর মাস। লাস্ট সেটা হচ্ছে মীন লগ্ন। মীন লগ্নের ক্ষেত্রে লগ্নপতি দ্বাদশে আসছে। আপনারা হয়তো ভাবতে পারেন লগ্নপতি দ্বাদশে আসা, লগ্নপতি দ্বাদশে আসলে যেটা মেইনলি করে, মানুষকে 3টে জিনিস করে। এক হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের একাকিত্ব ফিলিংস তৈরি করে। নাম্বার 2 হচ্ছে সেই মানুষের মধ্যে রেসপন্সিবিলিটি প্রচুর বাড়িয়ে দেয়। এবং সেই রেসপন্সিবিলিটি, কারণ এই দ্বাদশ ঘর থেকে অ্যাকচুয়ালি আপনি যদি মানে সোজা তার দৃষ্টি দেখেন, মানে তার একটা দৃষ্টি কিন্তু তার 8th হাউসে থাকবে। 8th হাউস কিন্তু রেসপন্সিবিলিটির ঘর। বিবাহের যে যে দায়িত্ব, যে কর্তব্য, দুদিকেই, স্বামী স্ত্রী উভয়কেই, সেটাই কিন্তু নিতে হয়। না নিতে পারলে কিন্তু সেই ইনস্টিটিউশনটা খুব দুর্বল হয়ে পড়ে। তো সেই হিসাবে বৃহস্পতি কিন্তু সেটা নেবে, এবং বৃহস্পতি কোনোদিন দায়িত্ব নিতে পিছপা হয় না। এটা বৃহস্পতি ন্যাচারাল একটা এফেক্ট। আচ্ছা, এটা 2। আর নাম্বার 3 হচ্ছে এই দায়িত্ব বা কর্তব্যের জন্য প্রচুর ব্যয় হয়। মনে করুন বাড়িতে কোনো বয়স্ক মানুষ, তার জন্য এক্সপেন্ডিচার বাড়ে, কারণ 6th হাউসের দৃষ্টি থাকে। 6th হাউস হচ্ছে বাড়ির যারা বড় বুড়ো আছে তাদের জন্য ব্যয় হয়।
ব্যয় হয় মূলত তাদের শরীর খারাপ জন্যই ব্যয় হতে পারে। তো চেষ্টা করবেন যারা মীন লগ্নের ক্ষেত্রে আছেন, ভালো দশায় আছেন কম্পারেটিভলি, তারা একটু ওই পলিসির এ জাতীয় কিছু করে রাখা, যাতে ব্যয়টাকে কাটেল করা যায়। বৃহস্পতি কখনো মানে মানে কি বলবো, মানে জাস্টিসলেস কোনো ব্যয় আপনাকে দেবে না। ব্যয়টা কিন্তু দেবে এবং সেই ব্যয়টা আপনাকে নির্বাহ করিয়েই ছাড়বে। আপনি সেটা থেকে পালাতেও পারবেন না, এরকম ব্যাপার। তার ফলে যদি বুদ্ধিমানের মতো একটা পলিসি করে রাখেন যে বয়স্ক বাবা মা আছেন বা কাকু কাকিমা, দাদু আছেন, দিদিমা আছেন, যেরকমই থাকুক, বয়স্ক মানুষ স্পেশালি আপনার থেকে যার এজ বড়, অন্তত একটা জেনারেশন আগে, তাদের জন্য করে রাখতে পারেন এই ধরনের কিছু। যদি এটাকে বলেন যে দায়ভার নেওয়াটা নেগেটিভ, তাহলে নেগেটিভ, কিন্তু এটার মধ্যে কিছু নেগেটিভিটি নেই। এটা অ্যাকচুয়ালি খুব ভালো লক্ষণ, সবাইকে এই সুযোগটা দেয় না প্ল্যানেট। কারণ এই বৃহস্পতিটাই আস্তে আস্তে আপনার লগ্নে ঢুকে যাবে। যখন লগ্নে ঢুকবে তখন আবার খুব বেটার ফল দেবে। আপনি যদি অর্থনৈতিক দিক থেকে চিন্তা করেন, তাহলে অর্থনৈতিকভাবে আপনাকে পুষিয়েও দেবে সে পরবর্তীকালে। তো নাম্বার 2 হচ্ছে, চেষ্টা করবেন যে হেলথের ক্ষেত্রে সুগার থেকে খুব সাবধান। কারণ আপনার 10th হাউসে, অ্যাকচুয়ালি 11th হাউসে শুক্র বক্রী হয়ে আবার 10th হাউসে নেমে আসবে, এবং সেই শুক্র 5th হাউসে দৃষ্টি দেবে। একদম পরিষ্কার ব্যাপার। প্রথমে একদম শুক্র যতক্ষণ 4th হাউসে দৃষ্টি দেবে, 5th হাউসের থেকে দৃষ্টি 4th হাউসের দিকে যাবে। তো বিবাহের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে খুব ভালো যোগ আছে। সেটা কবে থেকে আছে? নভেম্বরের 27 তারিখ থেকে মোটামুটি ফেব্রুয়ারির এন্ড পর্যন্ত খুব ভালো ফল দেয়। বিবাহের জন্য খুব ভালো ফল আছে। তবে বিবাহটা করবেন গিয়ে মার্চ মাস নাগাদ, ফেব্রুয়ারি এন্ড মার্চ মাস, সেটা আপনাকে অনেক ডিভিডেন্ড দেবে, বিয়েটা ডিউরেবল করবে। যদি দশা ভালো থাকে তাহলে অবশ্যই করবে। আর জব চেঞ্জের জন্য খুব ভালো সময় আছে। নভেম্বরের মোটামুটি 4 তারিখের পর থেকে যা সুযোগ আসবে, আপনি যে আপনার কোয়ালিফিকেশন অনুসারে যেটা বেটার জব অপরচুনিটি পাবেন, সেখানে চলে যাবেন, এবং এটা 6 মাস থাকবে আপনার জন্য, মোটামুটি মে মাসের প্রায় 3rd উইক অবধি। ফরেন যাওয়ারও খুব ভালো যোগ আছে। দ্বাদশে বৃহস্পতি খুব জাস্টিফাইড জায়গায় নিয়ে যায়, এবং সেখান থেকে আর্নিংও করায় এবং সম্মানও দেয়। দ্বাদশে বৃহস্পতি কিন্তু এফেক্ট দেয়। দ্বাদশে বৃহস্পতি যেটা মেনলি করে সেটা হচ্ছে রাইট লেগ, ডান পা থেকে একটু সাবধানে থাকবে। ফিমেল হলে বাম পা, মেল হলে ডান পা। ডান পায়ে চোট আঘাত লাগে, মাঝে মাঝে মুচকে যেতে পারে, বা ছোটোখাটো ভেঙে যেতে পারে, বা লিগামেন্টে চোট হতে পারে। পা থাই থেকে, থাইয়ের মিড পোর্শন থেকে পায়ের পাতা পর্যন্ত অংশ। সন্তানকে নিয়ে সামান্য উদ্বিগ্নতা থাকবে যতক্ষণ মঙ্গলের সাথে বুধ আছে। বুধ একবার বেরিয়ে যাবে, অ্যাকচুয়ালি বুধ চলে যাবে হচ্ছে 21 তারিখ, 21শে নভেম্বর বুধ বেরিয়ে যাবে বৃশ্চিক রাশিতে। সুতরাং তারপরে উদ্বিগ্নতাটা কমে যাবে। কেতু যতই থাক না কেন সেটা খুব একটা উদ্বিগ্নতা দেবে না, 3-4 দিন মতন দেবে, কারণ বুধ খুব হাই ভেলোসিটিতে পাস করে যাবে ওখান থেকে। বুধ এক এক দিনে তখন 2 ডিগ্রির থেকে বেশি যাবে, তার ফলে ম্যাক্সিমাম 4 দিন মতন একটু এফেক্ট দেবে। সেই ডেটটা আমি বলে দেবো, আমি যখন বুধের গোচর নিয়ে বলবো তখন বলে দেবো। আর ফ্ল্যাট বা ভেহিকেল কেনার জন্য প্রশস্ত সময় শুক্র খুব বেটার পজিশনে থাকবে, অত্যন্ত ভালো ফল দেবে এই জায়গার ক্ষেত্রে। তো সেটা করতেই পারেন, কিনতেই পারেন। বাট কোনো ব্যাংক লোন নিয়ে যদি আপনার আয়ের নিশ্চয়তার অভাব থাকে, বা আপনি যদি খারাপ কোনো দশায় থাকেন, বা খারাপ দশায় প্রবেশ করতে চলেছেন, এরকম কোনো সিচুয়েশনে থাকেন, তাহলে চেষ্টা করবেন যে ঋণ নিয়ে কাজটা না করতে। যতটা পর্যন্ত আপনার জোর আছে, অর্থাৎ নিজের বাহুবল আছে, সেই পর্যন্তই আপনি খরচা করবার চেষ্টা করবেন, তাতে আপনার সম্মানের জায়গাটা বেটার থাকবে। না হলে কিন্তু একটু অসম্মানিত হওয়ার যোগ আছে, এটুকু বলে রাখলাম। আর একটা জিনিস আপনাদের বলে দিই, যারা সন্তান নিতে চান তাদের জন্য খুব প্রশস্ত সময় হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাস। 2টো প্রশ্ন এসেছিল মীন লগ্ন থেকে সন্তান নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, ব্যাড ডেজ বলে দিই, 2, 3, 4, 16 এবং 25 তারিখ। একটু ফিজিক্যালি এবং মেন্টালি সুস্থ থাকার চেষ্টা করবেন, এই দিনগুলো একটু খারাপ আছে। অ্যাজ এ হোল সময় যত ওদিকে যাবে তত বেটার হবে। এবং নভেম্বরের শেষের দিকে আমি হিসেব করে দেখেছি, নভেম্বরের 30 তারিখে গিয়ে বৃহস্পতি আলটিমেটলি, মানে অ্যাকচুয়ালি আপনাদের ডেটটা বলি, সেটা হচ্ছে 27শে নভেম্বর, 27th নভেম্বর। আমার এই ডেটগুলো একটু খেয়াল রাখবেন প্রত্যেকে। 27শে নভেম্বর মকর রাশির যে অ্যাম্বিয়েন্স আছে সেখান থেকে বৃহস্পতি পুরোপুরি মুক্ত হয়ে যাবে। মকর রাশির অ্যাম্বিয়েন্স থেকে যখন পুরোপুরি বৃহস্পতি মুক্ত হবে,
তখন থেকে মোবিলিটিটা খুব ভালো এসে যাবে। মানে যোগাযোগ ব্যবস্থা বলুন, বা ধরুন বিভিন্ন দেশেও এখন প্রতিবন্ধকতা আছে যাওয়া আসার ক্ষেত্রে, এই জায়গাগুলো বলুন, এগুলো আস্তে আস্তে দেখবেন তারপরের 1 মাস বা 1.5 মাসের মধ্যে এগুলো কেটে যাবে। আমি প্রত্যেককেই বলেছিলাম একটা ডেট, যে যখন শনি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে যাবে, আজ অবধি আমি কোনোদিন এই প্যান্ডেমিক নিয়ে কোনো প্রোগ্রাম করিনি এবং আমি করবও না যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্টাল কোনো নোটিশ ইস্যু হচ্ছে যে না, এটা এখন কন্ট্রোলড এবং এটা এখন পাস্ট চ্যাপ্টার, তখন আমি করব। সেটা আমার জীবদ্দশায় হলেও করব, না হলেও করে রেখে যাব, যাতে পরে আপলোড করে দেওয়া যায়, কিন্তু করব তো অবশ্যই। অনেক প্রশ্ন আছে বলার, তবে শনি যখন নর্মালি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে যাবে, তারপর থেকে দেখবেন পরিস্থিতি আস্তে আস্তে অনেক কমফোর্টেবল হয়ে যাবে। এইটুকু আপনাদের একটা লেআউট বলে দিলাম, এর বেশি বলবো না। শুধু এইটুকু বলবো যে নির্দেশকে অমান্য করবেন না। কারোর কথা অমান্য করা, কেউ দেখতে পেল না মানে আপনি খুব লাভবান হলেন। আপনি নিজে বুদ্ধিমান হতে পারেন, অন্যকে বোকা ভাববেন না, এটা কখনো করবেন না। এটা খুব অন্যায় কাজ করা। তো কারণ আপনি যেটা করে ফেলতে পারেন সেটা হচ্ছে 5টা লোকের ক্ষতি করতে পারেন। নিজের ক্ষতি করার ক্ষেত্রেও আইনগত প্রতিবিধান আছে, সেটা করা যায় না। সেক্ষেত্রে অন্য লোকের ক্ষতি আপনি কি করে করবেন? আপনার তো একটা মিনিমাম একটা বিবেকবোধ বলে বস্তু রয়েছে, যে আমি কি করে করি একটা অন্য লোকের ক্ষতি, বিশেষ করে যেই ক্ষতিটা প্রাণ নাশ পর্যন্ত করে দিতে পারে, একটা সংসারের পুরো মেরুদণ্ডটা ভেঙে দিতে পারে। কত সংসার পুরো এক্সটিংক্ট হয়ে গেছে, কত বাচ্চা মানে চিরকালের মতন পিতামাতা কোনো একজন বা দুজনকেই হারিয়েছে। আমি এরকম বেশ কিছু উদাহরণ জানি। মানুষের তো একটা মানে একটা মিনিমাম মনুষ্যত্ব বা বোধ থাকা দরকার। আমি রাস্তা দিয়ে ঘুরে আসলাম খানিকক্ষণ আগে, আমি দেখছি যে বহু মানুষের যেখানে যেখানে অ্যাডমিনিস্ট্রেশন দেখতে পাচ্ছে, আমি দেখছি তাদের গিয়ে বোঝাচ্ছে আপনারা একটা মাস্ক পরুন। বয়স্ক লোক তর্ক করছে, হ্যাঁ আমার তো ইঞ্জেকশন নেওয়া আছে। কোথায় গভর্নমেন্ট বলেছে ইঞ্জেকশন নেওয়া থাকলে মাস্ক পরা যাবে না? কোথায় বলেছে? আমাকে যদি পাঠাতে পারেন এরকম কোনো নোটিফিকেশন বেরিয়েছে, আমি তাহলে দেখবো যে এটা বেরিয়েছে। আমি তো জানি না এরকম কিছু। আপনারা দয়া করে বলছি, কারণ বাচ্চাগুলো যারা ভবিষ্যতের মানে পৃথিবীটাকে টেনে নিয়ে যাবে, আমাদের তো একটা আমার মাঝামাঝি এজ, আর যাদের 50-55 পেরিয়ে গেছে তারা একটা বয়সের বাইরে চলে গেছে। যারা একদম ছোট, ধরুন 2 থেকে 20 বছরের মধ্যে, তারা তো পরবর্তী ভবিষ্যৎটাকে লিড করবে। তো সেই মানুষগুলো তো এখন আনপ্রোটেক্টেড অবস্থায় রয়েছে, যাদের ভ্যাকসিনেশন হয়নি। আপনার ভ্যাকসিনেশন হয়ে গেছে, আপনি ঘুরে আসলেন, জামটা ক্যারি করে আনলেন, সেই বাচ্চাটার মধ্যে চলে গেল। বাচ্চাটার আপনার বাচ্চা, হয়তো আপনি দুঃখ পেলেন, আপনি বললেন কি হয়েছে, আমার বাচ্চার ক্ষতি হয়েছে। তো বাচ্চাটা আপনাকে ভগবান শুধুমাত্র লালন পালন করতে দিয়েছে, ঠিক আছে? বাচ্চাটা ভাববেন না যে আপনার নিজের সম্পত্তি। ওই বাচ্চাটা যদি সামান্য ক্ষতি হয়, আপনার এগেনস্টে প্রসিকিউশন করা যেতে পারে। একটা সাধারণ মানুষের উপরে কোনো অন্যায় করলে যে যে ধারায় আপনার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, তার সব মামলা আপনার ছেলে মেয়েকে ক্ষতি করলেও করা যেতে পারে। ওর আলাদা আইডেন্টিটি আছে, ও ভারতবর্ষের একজন পার্মানেন্ট নাগরিক। ও জন্মানো মাত্রই ওর ওপরে সংবিধান ক্ষমতা দিয়ে দিচ্ছে ওকে। আপনি ভাববেন না যে ও আপনার মানে ঔরসজাত সন্তান বা আপনার গর্ভে জন্মেছে মানে আপনার প্রপার্টি। আপনাকে দিয়েছে লালন পালন করতে। তা আপনি যদি নিজেই কোনো আপনার যদি সামাজিক শিক্ষা না থাকে, যে অসভ্যের মতন সরকার যা বলছে সেগুলোকে মানবো না, এত আমাদের ট্যাক্সের পয়সা খরচা করে করে গভর্নমেন্ট অ্যাড দিচ্ছে, হাজার হাজার রেডিও টিভি মোবাইলে অ্যাড দিচ্ছে, তাও মানবো না, তাহলে কি বলা যায়? সেই মানুষ একেবারে বেপরোয়ার চরম জায়গায় পৌঁছে গেছে। তাকে আর কেউ বোঝাতে পারবে না, যা হচ্ছে হোক গিয়ে। আমি বহু লোককে যুক্তি দিতে শুনি, কি করব, এত ইকোনমিক অবস্থা, না খেয়ে মরবো। আপনি বলুন তো, এই ভারতবর্ষের যদি কোনো ডেটা দিতে পারেন, আমি জানি অর্থ কষ্ট বা সাময়িক, অন্তত প্রথম দিকটায় গেছে। আপনি সেকেন্ড ওয়েভে বা থার্ড ওয়েভে আমি দেখেছি মানুষ নিজের পকেট দিয়ে অন্য মানুষকে খাইয়েছে। 2-4টে বিচ্ছিন্ন ঘটনাকে কখনো জেনারেলাইজ করবেন না। আমি এরকম অর্গানাইজেশনকে চিনি যারা নিজেদের পয়সা দিয়ে পথ চলতি মানুষকে খেতে দিয়েছে। সেই মানুষও কিন্তু খুব বেশি আয় করেন না,
তাও সে খাইয়েছে। এখনো মানুষ মনুষ্যত্বহীন হয়নি একটা সেকশন অফ সোসাইটি, কেউ না খেয়ে মরেনি। কিন্তু প্লিজ আপনারা এটা মানুন, না হলে কিন্তু জিনিসটা মুশকিলের দিকে যাবে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।